আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই কারণেই পাকিস্তানকে আমি সহ্য করতে পারি না। একটা দেশ কতটা ব্যর্থ হলে, কতটা নিয়ন্ত্রণ হলে, কতটা উচ্ছৃঙ্খল হলে, কতটা জঙ্গিপনা হলে, কতটা সন্ত্রাসী হলে নামাজ পড়া অবস্থায় আততায়ীর আত্মঘাতী বোমা হামলায় 200 জনেরও বেশি মানুষ মারা যেতে পারে। যে ওখানে গিয়েছে সে কোন মর্যাদা অর্জন করতে গিয়েছে, সে শহীদ হবে? সে তো এতগুলো মানুষের জীবন নেওয়ার কারণে সে এমনি পরকাল হারা হয়ে গেল। এই রাষ্ট্রটি দেখেন, বিশ্বের আপনি ফিলিস্তিন বাদে, ফিলিস্তিনের সাথে তো ইসরায়েলের ঝামেলা, কিন্তু অভ্যন্তরীণ কোন্দলের কারণে, অভ্যন্তরীণ গোলযোগের কারণে বিশ্বে এত বড় নির্মমতা, বর্বরতা, হিংস্রতা আপনি আর কোথাও দেখছেন কিনা, কোথাও পাবেন কিনা? পাকিস্তানে দুদিন আগেও বেলুচিস্তান লিবারেশন আর্মির ওখানে ওরা 12 থেকে 14টি স্থানে হামলা করেছে। পরে সামরিক অভিযান চালিয়ে 250 জনেরও বেশি লোককে সেখানে হত্যা করা হয়েছে বা সেখানে মারা গিয়েছে। সেও পুলিশ, সে পাক সেনা, সে নিরীহ জনগণ, সে বেলুচিস্তান লিবারেশন আর্মি হোক। এই জন্য আমি বলি, দেখেন আমাদের আনস্টেবল একটা যে পরিবেশ পরিস্থিতি, অস্থিতিশীল যে একটা পরিবেশ পরিস্থিতি সবসময় বিরাজমান। আর সেখানে দেখেন অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কিচ্ছু নেই। তাদের প্রতিবেশী রাষ্ট্র হলো 3টা: ইরান, আফগানিস্তান এবং ভারত। এই 3টা দেশের কোনোটির সাথে তার সম্পর্ক ভালো নেই। এত ছন্নছাড়া, হতভাগ্য, বেয়াদব টাইপের দেশ এটা। চিন্তা করেছেন, দুদিন আগে বালুচিস্তান লিবারেশন আর্মির সাথে সে পাক সেনাদের বা যে সংঘর্ষ, সেই সংঘর্ষে 250 জনের উপরে, তারা তো পাকিস্তানের জনগণ, সে সেনাবাহিনী হোক, সে নিরীহ জনগণ হোক, আর সে কি হোক, আপনার পাক সেনা বালুচিস্তান আর্মি হোক। এরপরে দেখেন আপনার কি হলো, আপনার গতকালকে জুম্মার নামাজের ভেতরে আত্মঘাতী বোমা হামলায় 200 জনেরও অধিক লোক মারা গেল। একটা দিন নেই যে দিনটা শোনা যায় না 2 জন, 10 জন, 20 জন, 30 জন, 40 জন। এই যে বাংলাদেশের এখন একটা যে সংস্কৃতি শুরু হয়েছে না, বাংলাদেশের পরিণতি ঠিক ওরকমই হবে। কারণ এই যারা অত্যাধিক আজাদি হতে চাচ্ছে, এরা আজাদি হওয়ার নামান্তরে বা আজাদি হতে চাওয়াটা তাদেরকে আমি অযৌক্তিক বলছি না, কিন্তু আর একজনকে গলা টিপে ধরে, আর একজনের ঘাড় পাড়ায়, আর একজনের মারায়, আর একজনকে ছোটো করে, আর একজনকে জবান বন্ধ করে রেখে যখন আপনি এটা হতে চাচ্ছেন, তখন তো সেটা একটা প্রবলেমে দাঁড়ায় যাচ্ছে। যেমন পুলিশের কথাই বলি, পুলিশ যখন আন্দোলন করে তখন পুলিশ যখন আওয়ামী লীগের অপারেশন ডেভিল হান্ট করে, পুলিশ যখন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে 8,000, 10,000, 20,000, 40,000, 50,000, 70,000 নেতাকর্মীরা যখন জেলে থাকে, তখন এই প্রশাসন অ্যাপ্রিসিয়েট করে। এই এই যে যারা পুলিশকে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করে, তাদের গায়ে হাত দেওয়ার জন্য তারা অ্যাপ্রিসিয়েট করে। আরে পুলিশ তো ঠিক আছে। পুলিশ যেই তাদের অপকর্মর শায়েস্তা করতে যায়, তখন তারা পুলিশের উপর মারমুখী হয় এবং তারা পুলিশকে একটা ট্যাগ লাগিয়ে পুলিশের উপর নির্যাতন নিপীড়ন করে। আর এদের মুখের ভাষা এতটা জঘন্য, এতটা খারাপ, ওরা বিপ্লব করুক সমস্যা নেই, ওরা সংগ্রাম করুক, ওরা গণঅভ্যুত্থান করুক, ওরা যাই করুক না কেন, কিন্তু সরাসরি আপনি একজন বিসিএস ক্যাডার পুলিশ হয়ে বা একজন কত রকম চড়াই উতরায় ট্রেনিং, প্রশিক্ষণ এগুলো করে এসে তারপর পুলিশ হয়েছে। এই যে আপনার যমুনার সামনে বলেন, যমুনার সামনে ওরা যেখানে দাঁড়িয়েছিল, এক পর্যায়ে যে জোবায়ের উপরে উঠে গেল, সালাউদ্দিন আম্মান উপরে উঠে গেল, উঠে যে তখন আর ওদের এদের চিন্তাভাবনা ছিল ভেঙে যমুনার ভেতরে ঢুকবে। এখন কথা হলো, এই যমুনার ভেতরে এখন
বিএনপিপন্থী, আওয়ামী লীগপন্থী বা অন্যান্য পন্থী লোকজন ওই যমুনার সামনে বসে যমুনার ভিতরে ঢোকার চেষ্টা করুক। আর এদেরকে যেমন শায়েস্তা করেছে ওরকম শায়েস্তা না করে যদি ভেতরে ঢুকতে দেয়, তখন এরাই বলবে পুলিশ, এইসব আওয়ামী লীগের পুলিশ দেশে অরাজকতা নৈরাজ্য সৃষ্টি করার জন্য এটা করেছে। আজ যদি ওখানে মনে করেন এই জুবায়েরদেরকে বাধাগ্রস্ত না করে যমুনার ভিতরে ঢুকতে দিত, জুবায়ের, আম্মান, ঝোমা, শান্তা এদেরকে ঢুকতে দিত, তাহলে এরাই আবার এদের মানে পক্ষ বলতো, দেখছে আওয়ামী লীগের পুলিশ, এই জন্য এরা আওয়ামীপন্থী পুলিশ, এই জন্য এরা এদেরকে বাধাগ্রস্ত করে নাই, এদেরকে ভেতরে ঢুকতে দিয়েছে যাতে করে একটা কেওয়াস লেগে যায়। মানে পুলিশে তোমরাই তো ওই জায়গায় ওই জিনিসটা বানাই ফেলছো। এখন পুলিশের ডিএমপি কমিশনার সরাসরি বলে মারো মারো, মারবো কি হও, মার দাও, সাইজ করো। তাহলে এখন ওর চাকরি বাঁচাইতে হলে তো দাঁড়াই থাকলে তো তোমরা দুজন পুলিশ মারলো, তুমি তো নিরীহ যে পুলিশ দাঁড়িয়ে থাকে তাকে তো কিল ঘুষি লাথি মারতেই থাকো তোমরা, তাহলে পুলিশ কি করবে? তাহলে এখন কি ঘটনা দাঁড়ালো? পাকিস্তানের মতো অনেকটা চরিত্র এখানে দৃশ্যিত হচ্ছে না, হচ্ছে কিনা? ভারত মানে কি করলো না করলো, আমরা শুধু দিল্লি না ঢাকা স্লোগান দিলাম, অথচ আমরা অভ্যন্তরে, আমার পাকিস্তানের অভ্যন্তরে যেমন কেওয়াস লেগে মানুষ, শত শত মানুষ মারা যাচ্ছে, বাংলাদেশের অভ্যন্তরে সেই একই সিচুয়েশন সৃষ্টি হচ্ছে। সেটা কি কেউ বুঝতে পারছেন? মনে হয় বুঝতে পারছেন না। বুঝতে পারলে তো যে আর এই নতুন প্রজন্ম যে পরিমাণ গালিগালাজ করে, মা বাপ তুলে, মানে সেগুলো মিডিয়াতে যেভাবে প্রচার হচ্ছে, আমাদের সন্তানদেরকে আর মানুষ করার কোনো সম্ভাবনা নেই। হয়তো বা তারা সকল সীমা লঙ্ঘন করে যাবে। আজাদি হওয়ার মানে এই নয় যে ইমানকে বিসর্জন দিয়ে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করে, মানে তুমি যমুনার ওখানে 144 ধারা জারি করা, সেখানে তুমি গেছো, আবার ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকবা, তো পুলিশ কি ওখানে বসে কী করবে? আর পুলিশের ডিএমপি কমিশনার উনি তো মানে ঘোষণা দিয়ে দিয়েছে, উনি আবার দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলছেন, শোনা যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, মানে সাইজ করে বলছে মোটামুটি একটা মানে লেভেলের মধ্যে নিয়ে এসেছে। বাস্তবতা ঠিক এখানেই দাঁড়িয়েছে একদম। এরপরে দেখবেন এক পর্যায়ে যে এই নিপীড়ন নির্যাতন, কেউ আজাদিরা এখন অন্যদের উপর দোষারোপ চাপিয়ে নিপীড়ন নির্যাতন করবে, এবার তারা বিদ্রোহী হয়ে যাবে। আর যখন বিদ্রোহী হয়ে যাবে তখন আত্মঘাতী মানে এগুলোর পরিমাণ পাকিস্তানের মধ্যে প্রত্যেক দিন আততায়ীর হাতে অমুক নেতা নিহত, আততায়ীর হাতে পাক সেনার প্রধান নিহত, পাক সেনাদের কমান্ডার নিহত, এরকম হচ্ছে না? দুদিন পরে দেখবেন বাংলাদেশে ঠিক ওরকমই হবে। এই যা শুরু করেছে, মানে এটা তো কোনো গণতান্ত্রিক উপায় বা একটা দেশ পরিচালনার পদ্ধতি হতে পারে না। যারাই এই পাকিস্তানি মেন্টালিটি মেনটেন করবে ও তাদের দেশটাই পাকিস্তানের মতোই হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।